ফোনটা ভাইব্রেট করল, স্ক্রিনে মেসেজ, স্যালারি ক্রেডিটেড ৫৫,০০০ টাকা। উফ, দারুণ। কিন্তু মুখে হাসিটা মিলিয়ে যাওয়ার আগেই পেমেন্ট ডিউ রিমাইন্ডার, ইএমআই অ্যালার্ট, বিল পেমেন্ট সাকসেসফুল। হ্যাঁ, মানে ৮ সেকেন্ডও লাগে না পুরো টাকাটা কোথায় কোথায় চলে যাবে তার হিসেব আসতে। একদম। টাকাটা যেন অতিথি পাখি, এসে উড়ে গেল ভালো করে আলাপ হওয়ার আগেই। আর তখন মনে হয় ধুর, মাসটা এত লম্বা কেন, টাকাটা আগে শেষ হয়ে যায়। এটাই তো প্রশ্ন। আচ্ছা, কি হবে যদি বলি যে খেলাটা আপনার সারা জীবনের স্বাধীনতা ঠিক করে দেয়, মানে এই টাকার খেলা, সেই খেলার নিয়মগুলো আমাদের স্কুলে সেভাবে শেখানো হয় না। ঠিক। আর আমরা ভাবি সব তো ঠিকঠাকই করছি, ভালো ডিগ্রি, একটা চাকরি, হয়তো প্রমোশনও পেয়েছি, কিন্তু তাও যেন কিছু একটা ভুল হচ্ছে। মনে হয় যেন ভুল পিছে ব্যাট করছি, তাই না? একদম। ভাবুন, একই লোকাল ট্রেনে দুজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে, একজন হয়তো ভাবছে এই মাসের ইএমআইটা ঠিক সময়ে যাবে তো, অন্যজন হয়তো কম মাইনে পায়, কিন্তু সে জানে তার টাকা কোথায় যাচ্ছে, কিভাবে বাড়ছে। সে নীরবে নিজের সময়ের মালিক হয়ে উঠছে। বাহ, মানে ব্যাপারটা কোহলির স্টান্স বদলানো বা ধোনির ফিল্ড সাজানোর মতো টেকনিকের খেলা। অনেকটা তাই। মাইনে বাড়ানোটা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো মানসিকতা বদলানো, খেলাটা বোঝা। আর আজ আমরা সেই বদলের সূত্রটাই একটু খোঁজার চেষ্টা করব। কারণ এই আলোচনাটা যদি এড়িয়ে যাই, তাহলে হয়তো পরের ৪০টা বছর শুধু ইএমআই গুনতে গুনতেই কেটে যাবে, আর পরের বছর ঘুরতে যাব স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। কিন্তু যদি একটু মন দিয়ে ভাবি, তাহলে হয়তো এমন কিছু ছোট ছোট অভ্যেসের চাবি খুঁজে পাওয়া যাবে যা আমাদের জীবনের নিয়ন্ত্রণটা আমাদের হাতে ফিরিয়ে দিতে পারে। বাবা মায়ের সাথে সকালের চাটা একটু নিশ্চিন্তে খাওয়া, বা সন্ধেবেলা নিজের পছন্দের কাজটা করা। মনের মধ্যে দুটো আওয়াজ শুনি সবসময়। একটা বলে নিরাপদে খেলো, চাকরিটাই সব। আরেকটা ফিসফিস করে বলে খেলাটা শেখো। আপনাদের জীবনেও কি কখনো এমন মনে হয়েছে? একটু বিরতি? তাহলে আমাদের সাথে থাকুন। আজকের এই আলোচনা হয়তো আপনার শেষ অ্যাপ্রাইজালের চেয়েও বেশি কাজে লাগতে পারে। আসলে কি বলুন তো, আমাদের বেশিরভাগের জন্য স্ক্রিপ্টটা যেন আগে থেকেই লেখা ছিল। ভালো করে পড়াশোনা করো, ভালো নম্বর পাও, একটা সুরক্ষিত চাকরি জোগাড় করো। তারপর একটা বাড়ি, একটা গাড়ি, ব্যাস, লাইফ সেট। হ্যাঁ, এই ধারণাটা একটা সময়ের জন্য হয়তো ঠিক ছিল, কিন্তু এখন সময় বদলে গেছে। চাকরির নিরাপত্তা কমেছে। জিনিসের দাম যে হারে বাড়ছে, মাইনে তো সেভাবে বাড়ছে না। ঠিক, ডিগ্রির অভাব নেই, কিন্তু আসল কাজের দক্ষতা, সেটার খিদে থেকেই যাচ্ছে। আর টাকা, এটা এমন একটা ভাষা যা আমাদের শেখানোই হয়নি, অথচ রোজ ঘুম থেকে উঠে এই ভাষাতেই কথা বলতে হয়। তাহলে আসুন এই পুরনো স্ক্রিপ্টটা একটু সরিয়ে রেখে একটা নতুন স্ক্রিপ্ট লেখার চেষ্টা করি, একদম সহজ ভাষায়, আমাদের চেনা পরিচিত উদাহরণ দিয়ে। ভাবুন, ক্রিকেট পিচটা খুব ভেজা, বল যেমন ভাবছেন তেমন আসছে না, বেশিরভাগ ব্যাটসম্যান জোরে মারতে গিয়ে আউট হচ্ছে। কিন্তু একজন স্মার্ট খেলোয়াড় কি করবে? সে পিচটা বুঝবে, বল দেখে খেলবে, গ্যাপ খুঁজে রান বের করবে। ঠিক, টাকাও অনেকটা তাই। বাজারের সঙ্গে কুস্তি লড়তে গেলে হবে না, খেলাটা শিখতে হবে। আর এই শেখাটা শুরু হয় মাত্র দুটো শব্দ দিয়ে, যা আপনার পুরো আর্থিক জীবনের একটা এক্স-রে প্লেটের মতো। কি সেই দুটো শব্দ? সম্পদ আর দায়, অ্যাসেটস আর লায়াবিলিটিস। আচ্ছা, এটা তো শুনেছি, কিন্তু ঠিক কিভাবে বুঝবো? খুব সহজ। মনে মনে একটা ছবি আঁকুন, দুটো কলাম, বাঁদিকে আপনার আয় মানে মাইনে, ব্যবসার লাভ, বাড়ি ভাড়া, শেয়ারের ডিভিডেন্ড, এইসব। এই আয়ের নিচেই লিখুন আপনার ব্যয় মানে বাড়ি ভাড়া, ইএমআই, খাবার দাবার, যাতায়াত, ইন্টারনেট, বিনোদন, ওই হঠাৎ করে কিছু কিনে ফেলা, মানে যা যা খরচ হয়। একদম। এবার ডান দিকের কলামটায় আসুন, উপরে লিখুন সম্পদ, অ্যাসেটস, আর নিচে লিখুন দায়, লায়াবিলিটিস। সংজ্ঞাটা আরও সহজ। বলুন। যা আপনার পকেটে টাকা আনে তা সম্পদ, আর যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় সেটাই দায়। ব্যাস, কোনো কঠিন তত্ত্ব নয়, আপনার মাসের ব্যাংক স্টেটমেন্টই এর প্রমাণ। বাহ, এটা তো বেশ সোজাসাপটা শোনালো। কিন্তু এখানেই তো যত গন্ডগোল। যেমন ধরুন সোনা। হ্যাঁ, বলুন। আমাদের বাড়িতে সোনা মানে তো বিরাট ব্যাপার, আবেগ, নিরাপত্তা। কিন্তু ধরুন বিয়ের গয়না, এটা কি সম্পদ না দায়? দেখুন, আবেগ বাদ দিলে শুধু ক্যাশফ্লোর দিক থেকে যদি ভাবেন, ওই গয়নাটা কি প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে? না তো। বরং লকারের খরচ আছে। তাহলে ওটা টাকা বের করে নিচ্ছে,
তাই আর্থিক দিক থেকে ওটা দায়ের মতো আচরণ করছে। কিন্তু ওই একই টাকা যদি আপনি ধরুন গোল্ড ইটিএফ বা কোনো ভালো ফান্ডে রাখতেন যা সময়ের সাথে বাড়ে। তখন সেটা সম্পদ হতে পারত। আচ্ছা, বুঝলাম। ঠিক। অথবা ধরুন গাড়ি, একটা ঝকঝকে নতুন গাড়ি, ইএমআই চলছে, স্ট্যাটাস বাড়ছে, কিন্তু প্রতি মাসে তেল ভরতে হচ্ছে, সার্ভিসিং, ইন্স্যুরেন্স। মানে টাকা বেরিয়েই যাচ্ছে। একদম, ওটা পরিষ্কার দায়। কিন্তু ধরুন আপনি একটা সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনলেন, সেটা দিয়ে উইকেন্ডে কিছু ডেলিভারি করে মাসে যা আয় করলেন সেটা স্কুটারের খরচ তোলার পরেও আপনার পকেটে কিছু আনছে। তখন ওই স্কুটারটা সম্পদের মতো কাজ করছে। দারুণ। হ্যাঁ, আর সবচেয়ে বড় ফাঁদ হলো বাড়ি। নিজের বাড়ি একটা স্বপ্ন মানছি, কিন্তু ধরুন ব্যাংক লোন দিচ্ছে বলে বিশাল একটা ফ্ল্যাট কিনে ফেললেন, যার ইএমআই আপনার আয়ের একটা বড় অংশ নিয়ে চলে যাচ্ছে। তখন তো অবস্থা খারাপ। সুন্দর বারান্দায় বসে চা খাওয়ার মানসিক শান্তিটাই চলে যায়। ঠিক, সেটা তখন হাউস রিচ ক্যাশ পুয়ার অবস্থা। কিন্তু যদি আপনি হিসেব করে একটা ছোট ফ্ল্যাট কেনেন যেটা ভাড়া দিয়ে ইএমআইয়ের চেয়ে বেশি টাকা আসছে, তাহলে সেটা দারুণ সম্পদ। একদম। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? যে কোনো কিছু কেনার আগে নিজেকে একবার জিজ্ঞাসা করা, এটা কি আমার পকেটে টাকা আনবে নাকি পকেট থেকে টাকা বের করবে। এক্স্যাক্টলি। এই একটা প্রশ্ন, এই ভাবনাটা মাথায় গেঁথে নিতে হবে, কারণ এর ওপরেই পরের সব ধাপ নির্ভর করছে। ঠিক বলেছেন। লোভী হওয়া নয়, লক্ষ্য হলো মুক্ত হওয়া, আর্থিকভাবে স্বাধীন হওয়া। হ্যাঁ, সম্পদ আপনাকে শক্তি যোগায় আর দায় আপনাকে দুর্বল করে। মাইনে হয়তো শুরুটা করে দিতে পারে, কিন্তু শেষ রক্ষা করে আপনার নিজের তৈরি করা সম্পদ। আর সত্যি বলতে কি, আমাদের কাজের পরের সময়টা আর উইকেন্ডগুলো, ওগুলোই আসল সোনার খনি। চলুন একটা উদাহরণ দেখি। ধরুন বেঙ্গালুরুর বাসে প্রিয়া বসে আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কানে হেডফোন, কিন্তু গান শুনছে না, শুনছে পার্সোনাল ফিন্যান্স নিয়ে একটা অডিও বুক। আচ্ছা। সে গত কয়েক মাস ধরে শিখছে এসআইপি কি জিনিস, এমার্জেন্সি ফান্ড কেন দরকার, বাজারের গুজবে কান না দিয়ে কিভাবে ভালো ফান্ড বাঁচতে হয়। সে ছোট্ট একটা এসআইপি শুরু করেছে, খুব অল্প টাকা, কিন্তু নিয়ম করে। এটা খুব ভালো অভ্যাস। আর উইকেন্ডে সে একটা ছোট্ট ডিজিটাল গাইড তৈরি করেছে বাচ্চাদের কোডিং শেখানোর। প্রথম মাসে বিক্রি হয়নি বললেই চলে, কিন্তু তৃতীয় মাসে প্রায় 50টা কপি বিক্রি হয়েছে। বাহ, দারুণ তো। আয় হয়তো এখনো খুব বেশি নয়, কিন্তু প্রিয়ার কাছে টাকার মানেটা বদলে যাচ্ছে। তার ভেতরের দক্ষতা আর বাইরের এই ছোট্ট বিনিয়োগ দুটোই সম্পদে পরিণত হচ্ছে। ঠিক, এটাই হলো আসল পরিবর্তন। আচ্ছা, যারা শুনছেন, আপনাদের জীবনেও কি কখনো এমন মনে হয়েছে, মানে চাকরির বাইরে কিছু একটা করার ইচ্ছে কিন্তু ভয় লাগছে, বা হয়তো একবার চেষ্টা করে ধাক্কা খেয়েছেন আর ভাবছেন, ধুর, এসব আমার দ্বারা হবে না। If this resonates with you, share it in the comments. ছোট ছোট সাফল্যগুলোকেও কিন্তু উদযাপন করা দরকার, কারণ প্রত্যেকটা বড় ইনিংস শুরু হয় ওই একটা সিঙ্গল রান দিয়ে, তাই না? একদম। আর এই যে নিজের হাতে কিছু তৈরি করার মানসিকতা, এটা কিন্তু নতুন নয়। ছোটবেলায় পাড়ার মোড়ের দোকানে যে কাকা খাতা বিক্রি করতেন, খেয়াল করে দেখবেন তিনি হয়তো নামে কোম্পানির খাতা রাখতেন, কিন্তু তার সাথে রাখতেন নিজের তৈরি করা খাতা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। একটু অন্যরকম দেখতে হতো। তিনি হয়তো নিজে কাগজ কিনে স্থানীয় প্রেসে বাধাই করে কম দামে বেশি পাতার খাতা দিতেন। ছাত্রছাত্রীরা ওটাই বেশি কিনত। উনি কিন্তু শুধু বিক্রি করছিলেন না, উনি একটা ক্যাশ ফ্লো ডিজাইন করছিলেন। বাহ, দারুণ ভাবনা। এর জন্য তো কোটিপতি হওয়ার দরকার নেই। একদমই না। আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করতে পারেন। আচ্ছা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক বাধাটার কথায়। বলুন। আমরা কাজ করি কাদের জন্য? সাধারণত কোম্পানির জন্য। বিল মেটাই কাদের? বাড়িওয়ালা, ইলেকট্রিসিটি বোর্ড, ফোন কোম্পানি। ট্যাক্স দিই সরকারকে। হ্যাঁ, নিজেকে কখন দিই? বেশিরভাগ সময়ই তো একদম শেষে, যদি কিছু বাঁচে। ঠিক এখানেই খেলাটা ঘুরিয়ে দিতে হবে। সফল আর্থিক জীবনের মূলমন্ত্র হল পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে নিজেকে আগে দিন। নিজেকে আগে দেব কিভাবে? যেদিন মাইনে বা ব্যবসার টাকাটা অ্যাকাউন্টে ঢুকলো, সেদিনই অন্য কোনো খরচের আগে একটা নির্দিষ্ট অংশ, হোক না সেটা মাত্র 5% বা 10%, সরিয়ে ফেলুন আপনার সম্পদ তৈরির অ্যাকাউন্টে। মানে একটা আলাদা অ্যাকাউন্ট? হ্যাঁ, সেটা এসআইপি হতে পারে, আরডি হতে পারে, বা শুধুই একটা সেভিংস অ্যাকাউন্ট যা আপনি খরচ করার জন্য ব্যবহার করবেন না। এটাকে অটোমেট করে দিন। অটোমেট মানে ব্যাংককে নির্দেশ দিয়ে রাখুন, মাইনে ঢোকার দিনই যেন ওই টাকাটা ওই অ্যাকাউন্টে চলে যায়। এটাকে খরচের মতো ভাববেন না,
ভাবুন, এটা আপনার নিঃশ্বাস নেওয়ার মতো জরুরি। কিন্তু প্রথম প্রথম তো খুব কষ্ট হবে, মনে হবে টানাটানি চলছে। হবে, অবশ্যই হবে, কিন্তু কয়েকটা মাস চালিয়ে যান। তারপর যখন দেখবেন আপনার একটা ছোট্ট সঞ্চয়ের পাহাড় জমেছে, যেটা আপনার চাকরির ওপর পুরোপুরি নির্ভরশীল নয়, তখন একটা অন্যরকম আত্মবিশ্বাস আসবে, একটা মানসিক শান্তি। আচ্ছা, এক বন্ধু সেদিন বলছিল, যেদিন থেকে নিজেকে আগে দিতে শুরু করেছি, বুঝলি, ধনী হওয়ার আগেই নিজেকে ধনী মনে হচ্ছে। ঠিক এই অনুভূতিটার কথাই বলছি, কারণ মাস শেষের ওই ভয়টা চলে যায়। এ ব্যাপারটা মনে রাখুন, আমরা এটাতে আবার পরে ফিরে আসব। আপাতত মূল কথাগুলো কি দাঁড়ালো? সম্পদ আর দায়ের পার্থক্য বোঝা, ছোট করে শুরু করা কিন্তু নিয়ম করে করা, নিজেকে আগে টাকা দেওয়া আর ছোট শুরুকে একদমই অবহেলা না করা। একদম। ওয়াংখেটের ওই গর্জন শুরু হয়েছিল ফাঁকা নেটে করা নীরবের ওই প্র্যাকটিস সেশনগুলো দিয়ে। আচ্ছা, এই যে নিজেকে আগে দেওয়ার কথা বললেন বা সম্পদ তৈরির কথা, অনেকেই তো ভাবেন, বাবারে, তারপর আবার ট্যাক্স, ব্যবসার নিয়মকানুন, এত সব জটিল জিনিস বুঝব কি করে, ভয় লাগে। ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। ট্যাক্স, কোম্পানি আইন, এ শব্দগুলো শুনলেই কেমন যেন মনে হয়, তাই না? কিন্তু ভাবুন তো, গলি ক্রিকেটে যে ক্যাপ্টেন নিয়মগুলো জানে, ফিল্ডটা ঠিকঠাক সাজাতে পারে, সে কি অ্যালোপাথারি ব্যাট চালানো টিমের চেয়ে এগিয়ে থাকে না? হ্যাঁ, তা তো বটেই। ট্যাক্স আর কোম্পানি গঠনও অনেকটা সেরকম। নিয়মগুলো জানা আপনাকে আসলে শক্তিশালী করে, ভয় কমায়। দেখুন, বেতনভোগী মানসিকতাটা কি? টাকা এলো, ট্যাক্স কেটে নিল সরকার, বাকিটা আমি খরচ করলাম। কিন্তু একজন ব্যবসায়ী বা সম্পদ নির্মাতার মানসিকতাটা একটু অন্যরকম। টাকা এলো, ব্যবসার জন্য প্রয়োজনীয় এবং বৈধ খরচগুলো করা হলো, তারপর যে লাভটা রইল সেটার ওপর নিয়ম মেনে ট্যাক্স দেওয়া হলো। ভারতের ব্যবসার যে বিভিন্ন গঠন আছে, সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, এলএলপি, প্রাইভেট লিমিটেড, এগুলো এই সিস্টেমটাকে সাহায্য করার জন্যই তৈরি। তার মানে কি কালকেই একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলে ফেলতে হবে? না না, একদমই না। এটাই অনেকে ভুল করে। তাড়াহুড়ো করার দরকার নেই। আগে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা একটু দাঁড়াক, কিছু গ্রাহক তৈরি হোক, তারপর ব্যবসার প্রয়োজন অনুযায়ী সঠিক গঠনটা বাছতে হবে। আর একজন ভালো পরামর্শদাতা দরকার, তাই তো? অবশ্যই। একজন ভালো ট্যাক্স কনসালটেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুঁজুন, যিনি আপনাকে সহজ করে বোঝাতে পারবেন এবং স্বচ্ছভাবে হিসেব রাখতে সাহায্য করবেন। লক্ষ্য কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়া নয়, লক্ষ্য হলো নিয়ম মেনে স্মার্টভাবে খেলাটা খেলা। ধোনির মতো শান্ত মাথায় পরিস্থিতি বুঝে। মানে বেসিক জিএসটি, টিডিএস, ইনভয়েসিং, বুককিপিং, এগুলো একটু জেনে রাখা ভালো। হ্যাঁ, এগুলো জেনে নিলে আত্মবিশ্বাস বাড়ে, ভয়টা কেটে যায়। পুনের সেই প্রিন্টিং ব্যবসার উদাহরণটা মনে করুন। তারা লাভটাকে ট্রফি বানিয়ে সাজিয়ে রাখেনি, ব্যবসার বীজ হিসেবে ব্যবহার করেছিল। নিয়ম মুখস্থ করেনি, শুধু ভয় না পাওয়ার মতো যথেষ্ট শিখেছিল। কেউ এটা শেখাচ্ছে না যে শিখতে হয় কিভাবে। ঠিক। ডিগ্রিটা তো শুরু। ডিগ্রিটা শুধু দরজাটা খুলে দেয়, আসল দৌড় তো শুরু হয় তারপর। আপনি যদি প্রথম কয়েক বছর শুধু মাইনের দিকে না তাকিয়ে এমন একটা চাকরি বা রোল বেছে নেন যেখানে নতুন কিছু শিখতে পারছেন, ধরুন সেলস বা মার্কেটিং বা নেগোসিয়েশন বা ফিন্যান্সের বেসিক কিছু, তাহলে লম্বা দৌড়ে আপনি অনেক এগিয়ে থাকবেন। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, একজন খুব ভালো শিক্ষক, দারুণ পড়ান, কিন্তু তিনি যদি এর সাথে একটু গল্প বলার কৌশল শেখেন বা কিভাবে অনলাইনে নিজের কোর্সটাকে তুলে ধরতে হয় সেটা শেখেন, তাহলে তার টিউশনটা একটা ব্র্যান্ড হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই। অথবা একজন কোডার, খুব ভালো কোড লেখেন, কিন্তু তিনি যদি সেলস আর মার্কেটিংয়ের বেসিকটা একটু শেখেন, তাহলে তার সাইড প্রজেক্টটা হয়তো একটা লাভজনক প্রোডাক্ট হয়ে উঠতে পারে। একজন ডাক্তারও যদি ব্যবসার সাধারণ নিয়মগুলো শেখেন, তাহলে তিনি শুধু ভালো চিকিৎসাই দেবেন না, একটা সফল ক্লিনিকও চালাতে পারবেন, যা হয়তো আরও অনেক মানুষের কর্মসংস্থান করবে। বিরাট কোহলি তো শুধু ব্যাটিং প্র্যাকটিস করেননি, ফিটনেস, ডায়েট, মানসিক স্থিরতা, এই মেটা স্কেলগুলো তাকে বিরাট কোহলি বানিয়েছে। তাহলে আর্থিক জীবনের মেটা স্কিলগুলো কি কি? আমার মনে হয় কয়েকটা খুব জরুরি, যেমন নিজের মূল্য বোঝানোর ক্ষমতা মানে সেলস বা কমিউনিকেশন, সংখ্যা বোঝার ক্ষমতা মানে বেসিক অ্যাকাউন্টিং, ঝুঁকি নেওয়ার ধৈর্য আর বিচার বুদ্ধি মানে ইনভেস্টিং, আর নিজের অধিকার ও কর্তব্য জানার ক্ষমতা মানে বেসিক আইন। এর জন্য কলেজের ডিগ্রির চেয়েও বেশি দরকার কৌতূহল আর লেগে থাকা। তাহলে যারা শুনছেন তাদের জন্য আজকে চ্যালেঞ্জ কি হতে পারে এই বিষয়ে? একটা সহজ কাজ দিই। আজকেই ভাবুন, এমন একটা দক্ষতা কি হতে পারে
যা শিখলে আগামী 5 বছরে আপনার আয় বাড়তে পারে বা আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন। হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং বা ভালোভাবে প্রেজেন্টেশন দেওয়া বা এক্সেল বা ভিডিও এডিটিং, যা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক করলাম। তারপর সেটা আপনার ক্যালেন্ডারে বা ডায়েরিতে লিখে রাখুন। ঠিক করুন সপ্তাহে অন্তত 2 ঘন্টা আপনি এই দক্ষতাটা শেখার জন্য সময় দেবেন। আর আপনার পরিচিত 3 জন সফল মানুষের কাছে ওই বিষয়ে একটা ভালো বই বা কোর্স বা অভ্যাসের সুপারিশ চান। শুধু 7 দিনের জন্য চেষ্টা করে দেখুন না, দেখবেন নিজের ওপর বিশ্বাসটা বাড়ছে। কিন্তু নতুন কিছু করতে গেলেই তো ভয় লাগে। যদি ব্যর্থ হই, যদি লোকে হাসে, যদি টাকা নষ্ট হয়। ভয় আসবেই, ব্যর্থতাও আসতে পারে, এটা খুব স্বাভাবিক। এখানেই আসে পরের ধারণাটা, অর্থ উদ্ভাবন বা ইনভেন্টিং মানি। ইনভেন্টিং মানি মানে টাকা তৈরি করা, সেটা কিভাবে সম্ভব? সেখানে আপনি সুযোগ খুঁজে বের করছেন আর ছোট ছোট পরীক্ষা করছেন। এমন পরীক্ষা যেখানে হারলেও আপনার খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু জিতলে বা শিখলে অনেক দূরে গিয়ে যাবেন। উদাহরণ? ধরুন চেন্নাইয়ের হোস্টেলের সেই ছেলেটার কথা। সে দেখল সবাই আলাদা আলাদা করে স্ন্যাক্স কিনছে, তাতে খরচা বেশি হচ্ছে। সে সবার জন্য একসাথে বাল্ক অর্ডার দিয়ে খরচা বাঁচালো আর নিজে একটা ছোট্ট সার্ভিস চার্জ নিল। এটা একটা ছোট উদ্ভাবন। বাহ! অথবা ধরুন নাগপুরের সেই মেয়েটির কথা। তার ফ্যাশন সেন্স খুব ভালো। সে দেখল স্থানীয় বুটিকের দারুণ সব পোশাক আছে, কিন্তু তাদের অনলাইন উপস্থিতি নেই। সে তাদের থেকে ছবি নিয়ে নিজের ইনস্টাগ্রামে প্রমোট করল, অর্ডার পেলে বুটিক থেকে তুলে কুরিয়ার করে দিল। কোনো স্টক না রেখেই সে একটা ছোট্ট ব্যবসা দাঁড় করালো। মানে সে তার রুচি, বিশ্বাস আর পরিষেবা বিক্রি করল। একদম, সে একটা সমস্যার সমাধান করল। সুযোগ কিন্তু প্রায়শই অভিযোগের ছদ্মবেশে আসে, তাই না? যেমন ধুর, ভালো চাকরিই নেই, এটা শোনার পর কেউ ভাবতে পারে তাহলে কি আমি নিজেই নিজের জন্য ছোট কিছু শুরু করতে পারি? অথবা এই বিষয়ে ভালো কোনো কোর্সই নেই, এটা ভেবে কেউ নিজেই কোর্সটা বানিয়ে ফেলতে পারে। দারুণ পয়েন্ট। কিন্তু এখানে ঝুঁকির ব্যাপারটাও তো আছে। অবশ্যই আছে, আর এখানেই আর্থিক সাক্ষরতার গুরুত্ব। সাক্ষরতা ছাড়া সুযোগ নেওয়ার চেষ্টা করাটা কিন্তু জুয়া খেলার মতো হয়ে যায়। তাই কয়েকটা নিয়ম মনে রাখা খুব জরুরি। কি কি নিয়ম? প্রথমত, যা হারানোর সামর্থ্য আপনার নেই সেটা কখনোই বাজি ধরবেন না। দ্বিতীয়ত, ব্যক্তিগত খরচের জন্য ধার করাটা এড়িয়ে চলুন। তৃতীয়ত, যদি ব্যবসার জন্য ধার নিতেই হয় তাহলে খুব ভালো করে পরিকল্পনা করুন আর আপৎকালীন একটা তহবিল রাখুন। আর চতুর্থত, ওই গ্যারেন্টিড উচ্চ রিটার্ন বা রাতারাতি বড়লোক হওয়ার সব রকম ফাঁদ থেকে দূরে থাকুন। ধীরে চলুন, কিন্তু স্থিরভাবে চলুন, এটাই আসল গতি। এই পথে চলতে গেলে শুধু বাইরের বাধা নয়, ভেতরের বাধাও তো আসে। নিজের মনের ভয়, সন্দেহ, অজুহাত, এগুলো সামলাবো কি করে? ঠিক বলেছেন। আমাদের মনের ভেতরেও 5 জন বোলার আছে যারা সারাক্ষণ আমাদের আউট করার চেষ্টা করে। 5 জন বোলার? কারা তারা? প্রথম বোলার হলো ভয়। টাকা হারানোর ভয়, ভুল করার ভয়, লোকে কি বলবে সেই ভয়। এর বিরুদ্ধে খেলবেন কিভাবে? ছোট্ট ছোট্ট পরীক্ষা করুন। 500 টাকার এসআইপি শুরু করুন। প্রতিবেশীর জন্য একটা ছোট্ট কাজ করে দেখুন না, যার বিনিময়ে অল্প কিছু আয় হতে পারে। এখানে ব্যর্থ হলেও ক্ষতি কম, কিন্তু শিখবেন অনেক। আচ্ছা, দ্বিতীয় বোলার? দ্বিতীয় বোলার হল সন্দেহ বা নিন্দাবাদ, সিনিসিজম। ওই যে ভাবনাটা, এসব করে কিছু হয় না, সিস্টেমটাই খারাপ, আমার দ্বারা হবে না। এর বিরুদ্ধে খেলার উপায় হল নিজের আশেপাশে ছোট ছোট সাফল্যের উদাহরণ খুঁজে বের করা। ওই যে পাশের বাড়ির দিদি টিফিন সার্ভিস চালিয়ে দারুণ করছেন, বা ওই যে নার্স দিদি নিজের হোম কেয়ার সার্ভিস শুরু করেছেন। এই বাস্তব উদাহরণগুলো আপনাকে বিশ্বাস যোগাবে। ঠিক। তৃতীয় বোলারটা খুব ধূর্ত। সে হল ব্যস্ততার অজুহাতে আসা অলসতা। সময় পাই না, এটা আমরা কত সহজে বলি, তাই না? এর প্রতিকার হল 20 মিনিটের নিয়ম। ঠিক করুন প্রতিদিন মাত্র 20 মিনিট সময় আপনি আপনার সম্পদ তৈরির কলামটার জন্য দেবেন। সেটা হতে পারে কোনো বইয়ের কয়েক পাতা পড়া, বা কোনো আইডিয়া নিয়ে ভাবা, বা নিজের খরচের হিসেবটা দেখা। মাত্র 20 মিনিট, এটা তো করাই যায়। চতুর্থ বোলার? চতুর্থ হল খারাপ অভ্যাস, যেমন
মন খারাপ হলেই অনলাইন শপিং করা বা ক্রেডিট কার্ডে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলা বা মাসের বিলগুলো ফেলে রাখা। এর বিরুদ্ধে লড়তে হবে সিস্টেম তৈরি করে। সিস্টেম মানে অটোমেশন। বিনিয়োগটা অটোমেট করে দিন। খরচের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা ওয়ালেটে বা অ্যাকাউন্টে রাখুন। বিল দেওয়ার জন্য রিমাইন্ডার সেট করুন বা অটোপে সেট করুন। নিজের ইচ্ছাশক্তির ওপর ভরসা না করে একটা কাঠামো তৈরি করুন। বুঝলাম। আর পঞ্চম বোলার? পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক বোলার হলো অহংকার। ওই মনোভাব, আমি সব জানি, আমার শেখার কিছু নেই। এর একমাত্র ওষুধ হলো বিনয়, শিখতে চাওয়া, প্রশ্ন করা, ভুল হলে সেটা স্বীকার করার সাহস রাখা। সেরা ক্যাপ্টেনরা কিন্তু শোনে বেশি, বলে কম। বাহ! ভয়কে জয় করা নয়, ভয়কে সাথে নিয়ে ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়া, সন্দেহকে দূরে সরিয়ে বাস্তব উদাহরণ খোঁজা, ব্যস্ততার অজুহাতকে হারিয়ে প্রতিদিন অল্প সময় বার করা, খারাপ অভ্যাসকে সিস্টেম দিয়ে বদলানো আর অহংকারকে সরিয়ে রেখে বিনয়ী থাকা। এই 5টা করতে পারলেই তো অনেকটা এগিয়ে যাওয়া যায়। একেবারে। আর এবার সেই খোলা লুপটা বন্ধ করা যাক, যেটা আগে বলেছিলাম, ধনী হওয়ার আগেই ধনী অনুভব করা। হ্যাঁ, ওটা কিভাবে সম্ভব? সম্ভব যখন আপনি মাসের প্রথম দিনেই নিয়ম করে নিজেকে আগে টাকাটা দেন, যখন আপনার কিছু বিনিয়োগ অটোমেট করা থাকে, যখন আপনি জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে, আর যখন আপনি ধীরে ধীরে এমন একটা ছোট্ট সম্পদ তৈরি করেন যা আপনার চাকরির মাইনের উপর পুরোপুরি নির্ভরশীল নয়, তখন মাস শেষের ওই ভয়টা কিন্তু চলে যায়। ঠিক, একটা নিয়ন্ত্রণ আসে নিজের জীবনের উপর। একদম। আর ওই নিয়ন্ত্রণটাই আপনাকে ধনী অনুভব করায়। আপনার ব্যাংক ব্যালেন্স সেই মুহূর্তে যাই হোক না কেন, জীবনটাকে তখন একটু অন্যভাবে উপভোগ করা যায়। পরিবারের সাথে একটা চিন্তামুক্ত ডিনার বা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সময় মনে কোনো অপরাধবোধ না থাকা। আচ্ছা, বেতন বাড়লে কি করা উচিত? কারণ মাইনে বাড়লেই তো আমাদের খরচ করার ইচ্ছেটাও বেড়ে যায়। এটা খুব জরুরি প্রশ্ন। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন, মানে আয় বাড়ার সাথে সাথে জীবনযাত্রার মানও বাড়িয়ে ফেলা, ফলে সঞ্চয় আর বাড়ে না। এর সমাধান কি? সমাধান হলো একটা নিয়ম মেনে চলা। মাইনে বাড়লে সবার আগে আপনার বিনিয়োগের পরিমাণটা বাড়ান। ওই যে 5% বা 10%-এর নিয়মটা বলেছিলাম, সেটা নতুন মাইনের ওপরে হিসেব করুন। আচ্ছা, তারপর এমন একটা ছোট্ট লাইফস্টাইল আপগ্রেড করুন যা আপনাকে সত্যি আনন্দ দেয়। হয়তো একটু ভালো মানের কফি খাওয়া বা মাসে একবার পুরো পরিবারকে নিয়ে ভালো রেস্টুরেন্টে যাওয়া। কিন্তু পুরো বাড়তি টাকাটা খরচ করে ফেলবেন না, বাকিটা আবার আপনার সম্পদ তৈরির কাজেই লাগান। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ যখন সুরক্ষিত হবে, তখন আপনি বর্তমানে অনেক বেশি নিশ্চিন্ত আর ধনী অনুভব করবেন। দারুণ। তাহলে সবশেষে যারা আজ থেকেই এই পথে হাঁটতে চান, তাদের জন্য যদি 3টে খুব সহজ কনক্রিট পদক্ষেপ বলে দেন। অবশ্যই 3টে ছোট্ট কাজ। আজ রাতেই হোক বা কাল সকালে মাত্র 30 মিনিট সময় নিন। গত মাসের আপনার আয় আর ব্যয়ের একটা হিসেব লিখুন। সত্যি করে দেখুন টাকাটা কোথায় যাচ্ছে, কোনগুলো সম্পদ আর কোনগুলো দায় সেটা চিহ্নিত করুন। তারপর ঠিক করুন শুধু একটা জিনিস আপনি বদলাবেন, একটা মাত্র। আচ্ছা। দ্বিতীয়, 2, প্রতিশ্রুতি। আপনার মাইনে বা আয় যেদিন অ্যাকাউন্টে আসে, সেদিনই আপনার সম্পদ তৈরির অ্যাকাউন্টে একটা অটোমেটিক ট্রান্সফার সেট আপ করুন। হোক না সেটা 500 টাকা বা 1000 টাকা, শুরু করাটা জরুরি। এটাকে নিজের প্রতি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল পেমেন্ট ভাবুন। আর তৃতীয়? 3, দক্ষতা। এই আগামী 3 মাসের জন্য এমন একটা দক্ষতা বাছুন যা আপনি শিখতে চান, যেটা আপনার আয় বাড়াতে বা নতুন কিছু গড়তে সাহায্য করতে পারে। আপনার ক্যালেন্ডারে সপ্তাহে 2টো নির্দিষ্ট সময় ব্লক করুন, শুধু ওই শেখাটার জন্য। ক্লাসে যাওয়ার মতো করে ওই সময়টা ব্যবহার করুন। স্বচ্ছতা, প্রতিশ্রুতি আর দক্ষতা, মনে রাখার মতো 3টে শব্দ। আর একটা শেষ কথা মনে রাখবেন, টাকা কিন্তু নাটক বা আবেগ খুব একটা বোঝে না। টাকা বোঝে ছন্দ, বোঝে নিয়ম। মুম্বাইয়ের লোকাল ট্রেনের মতো সময় মতো চললে শহর সচল থাকে, আপনার জীবন সচল থাকে। আপনার টাকা যখন নিয়ম মেনে চলে, তখন আপনিও সচল থাকেন। আপনার আর্থিক গল্পর কলমটা কিন্তু আপনারই হাতে। শাহরুখ খান, বিদ্যা বালানরা যেমন নিজেদের কেরিয়ারের স্ক্রিপ্ট নতুন করে লিখেছেন, আপনিও আপনার টাকার গল্পটা নতুন করে লিখতে পারেন। একদম। যারা শুনছেন, আপনাদের জীবনেও কি কখনো এমন মনে হয়েছে যেন সুযোগের ট্রেনটাও হুইসেল বাজিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর আপনি দাঁড়িয়েই আছেন?
পরের ট্রেনের জন্য অপেক্ষা করবেন না, স্লো লোকাল এলেও উঠে পড়ুন। ছোট ছোট স্টেশনে থামুন, মানে ছোট ছোট পদক্ষেপ নিন, দেখবেন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন। আচ্ছা, কমেন্টে আমাদের জানান না কোনো একটা সম্পদ আপনি আজ থেকে তৈরি করতে শুরু করবেন। হতে পারে সেটা একটা নতুন দক্ষতা শেখা, বা একটা ছোট ফান্ডে বিনিয়োগ করা, বা একটা ব্যবসার আইডিয়া নিয়ে ভাবা, বা নিজের জ্ঞানটা অন্যদের সাথে ভাগ করে নেওয়া। বেছে নিন, শেখার জন্য বেছে নিন, গড়ার জন্য বেছে নিন। টাকাকে আপনার চাকর বানানোর জন্য বেছে নিন, প্রভু নয়। হোঁচট খেলে নিজেকে ক্ষমা করতে শিখুন, থেমে গেলে আবার শুরু করার সাহস রাখুন। আপনার বাড়িতে আপনি সে কণ্ঠ হয়ে উঠুন যে টাকা নিয়ে খোলাখুলি কথা বলে, ভালোবাসা দিয়ে পরিকল্পনা করে, আর ধৈর্য ধরে একটু একটু করে গড়ে তোলে। আজকের এই আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পারলাম। যদি আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন তাদের সাথে যাদের এটা প্রয়োজন হতে পারে। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।